এবার জানাবো খবরের বিস্তারিত। অপারেশন ডেভিল হান্টে সারা দেশে ধরা পড়েছে ১৩০৮ জন। ডেভিল শেষ না হওয়া পর্যন্ত অপারেশন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। আর আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ের জন্য সেন্ট্রাল কমান্ড সেন্টার চালু করা হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। শুক্রবার রাতে শেখ হাসিনা সরকারের মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে ভাঙচুরের খবর দিয়ে ডেকে নিয়ে হামলা করা হয় বৈষম্য বিরোধী ছাত্রদের ওপর। আহত হন অনেকে। ঘটনার পর শহর ও জেলার গুরুত্বপূর্ণ রাস্তায় কঠোর নিরাপত্তার সাথে শনিবার রাত থেকে শুরু হয় অপারেশন ডেভিল হান্ট। যে বিভিন্ন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য অনেকে আপনার বিভিন্নভাবে পায়তারা করছে। সরকারের তরফ থেকে যে আপনার অপারেশন ডেভিল হান্টের ঘোষণা দেওয়া হয়েছে, সেই ঘোষণার অংশ হিসেবে আমাদের অপারেশন পরিচালনা হচ্ছে। ছাত্র জনতার ওপর সন্ত্রাসী আক্রমণ প্রতিরোধ আর যৌথ বাহিনীর অভিযান ঘিরে থমথমে পরিস্থিতি এখন গাজীপুর জুড়ে। বেশিরভাগ বাড়িতে ঝুলছে তালা। দেশে যে পরিস্থিতি চলতেছে এতে মনে করেন আমরা সবাই বিভ্রান্ত। আমরা গরিব মানুষ, রাস্তাঘাটে চলতে গেলে অনেক ভয় লাগে, কোন সময় কোন দুর্ঘটনা ঘটে যায় বলার বাহিরে। আমরা দীর্ঘত দেখি নাই, শুনছি যে এমন এমন ঘটনা। ডেভিল যতদিন পর্যন্ত না শেষ হবে ততদিন ডেভিল হান্ট অপারেশন চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জানান, দেশের স্থিতিশীল অবস্থাকে যারা অস্থিতিশীল করতে চাচ্ছে তাদের দমন করতে অপারেশন ডেভিল হান্ট। ডেভিল মানে কি? শয়তানের তো টার্গেট এটাই। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। স্টেবল অবস্থাকে আনস্টেবল করার চেষ্টা করা হচ্ছে, সেটাকে আমরা নিউট্রালাইজ করব এবং এর জন্য আইনানুগ পন্থায় যে ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো নেব আমরা ইনশাআল্লাহ। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ের জন্য সেন্ট্রাল কমান্ড সেন্টার চালু করা হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব। আজকে ৬টায় এই কমান্ড সেন্টারটা রোল আউট হচ্ছে। আমরা আশা করছি যে এর ফলে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং খুব কুইক রেসপন্স করা যাবে। হিমাদ্রি রাহা, ডিবিসি নিউজ ডেস্ক। গাজীপুরের শ্রীপুরে একটি বাসা থেকে সিরাজগঞ্জ ৬ আসনের সাবেক এমপি চয়ন ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় তার দ্বিতীয় স্ত্রী জ্যোৎস্না খানমকে। মধ্যরাতে তেলহাটি ইউনিয়নের টেপির বাড়ি গ্রামে খায়রুল ইসলাম মিলনের বাড়ি থেকে তাদের ধরা হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, দ্বিতীয় স্ত্রী জ্যোৎস্না খানমকে নিয়ে চয়ন ইসলাম ওই বাড়িতে ২ মাস আত্মগোপনে ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা চয়ন ইসলামের অবস্থান জানতে পেরে পুলিশে খবর দেয়। এরপরই সেখানে অভিযান চালিয়ে তাদের ধরা হয়। কুষ্টিয়ায় দীর্ঘদিন ঘাপটি মেরে থাকা চরমপন্থী সন্ত্রাসীরা খোলস ছেড়ে বের হওয়ার চেষ্টা করছে। বিশেষ করে ঠিকাদারি কাজের নিয়ন্ত্রণ নিতে সরকারি দপ্তরগুলোর পাশাপাশি কাজের সাইডে বোমা হামলার মতো ঘটনার উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে। দ্রুত এসব চরমপন্থীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। ৩রা ফেব্রুয়ারি পানি উন্নয়ন বোর্ডের প্রাচীর ঘেঁষে ডিউটি করছিলেন আনসার সদস্য মামুন। বেলা ২টার দিকে ২ রাউন্ড গুলির শব্দে আঁতকে ওঠেন তিনি। ছুটে আসেন অনেকেই। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায় গুলি ছোড়ার পর পালিয়ে যাচ্ছে সন্ত্রাসীরা। ওইখানে ডিউটি অবস্থায় থাকাকালীন হঠাৎ মনে করেন যেটা শব্দ হয়, আতঙ্ক ছড়ানোর পরে আমরা সেখানে যাই যে এখানে কেউ আছে কিনা, তখন তারা দেখতে পাই নাই। পরে আইনশৃঙ্খলা বাহিনী ও গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের কর্মকর্তারা জানতে পারেন তারা চরমপন্থী দলের সদস্য। ঠিকাদারি কাজের ভাগ ও নিয়ন্ত্রণ নিতে ত্রাস সৃষ্টি করতেই গুলি চালায় তারা। এ ঘটনার পর থেকেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। হঠাৎ করে আমাদের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো, যেটা আমাদের একটা অনুষ্ঠান চলাকালীন সময়। তো সে তৎপরীতে আমরা পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনকে আমরা টেলিফোনিকভাবে এটা অবহিত করি। অবহিত করার পরে তারা পুলিশ এখানে মোতায়েন করে। এর আগেও গেল ২২শে ডিসেম্বর রাতে গড়াই নদীতে ড্রেজিং প্রকল্পের একটি ড্রেজারে হানা দেয় চরমপন্থী সন্ত্রাসীরা। চাঁদার দাবিতে বন্ধ করে দেয় কাজ। এছাড়াও ৩১শে জানুয়ারি দৌলতপুর উপজেলায় সেতু নির্মাণ কাজের শ্রমিকদের থাকার ঘরে বোমা হামলা চালায় সন্ত্রাসীরা। ঠিকাদারি কাজের নিয়ন্ত্রণ, কমিশন ও চাঁদা আদায় করতেই এসব হামলা বলছেন ঠিকাদার ও কর্মকর্তারা। ট্রেজারি স্টাফদের চাপাতি বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র নিয়ে যে হুমকি ধামকি দিয়ে ড্রেজিং কাজ বন্ধের একটা পরিকল্পনা করছে। বিভিন্ন টেন্ডার অফিসগুলোতে আগে যখন আমরা কাজ টাজ করছি আমাদের লাইসেন্স ছিল,
আমরা তো ওপেন কাজ করতাম, লটারিতে কাজ পাইছে সবাই, কিন্তু এই আওয়ামী লীগের সময় ওরা কিছু নির্দিষ্ট লাইসেন্স তৈরি করে দিছে, তো ওই সময় তারাই কাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতার সুযোগে চরমপন্থীরা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে মত সচেতন মহলের। অবৈধ যে সমস্ত বাহিনী টাহিনী বা আন্ডারগ্রাউন্ড যে সমস্ত সংগঠনগুলো ছিল বা বিভিন্ন জায়গায় আছে, তারা একটু তৎপর হয়ে গেছে। জোর করে কাজ বন্ধ করে দেয়া, অতিরিক্ত পয়সা করে তারা দাবি করা, এগুলো কিন্তু হচ্ছে। এসব ঘটনা আমলে নিয়ে তদন্ত করার কথা বলছে পুলিশ। এটা আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং আমরা কয়েকটা নাম পেয়েছি, আমরা সেটা গোপনে তদন্ত করছি, আমাদের তদন্ত অব্যাহত আছে এবং জিকে যে একটা লিখিত অভিযোগ যে তারা ভীত সন্ত্রস্ত আছে, আমরা সে ব্যাপারে সেখানে টহল বাড়িয়েছি এবং আমাদের পুলিশের উপস্থিতি সেখানে বাড়িয়েছে। উন্নয়ন কাজ সচল রাখার পাশাপাশি চরমপন্থীদের অপতৎপরতা কঠোর হাতে দমনের দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। প্রায় ২.৫ মাস থেকে ভারতের ও ভুটানের পাথর না আসায় স্থবির হয়ে পড়েছে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে। দেশ দুটিতে ট্রাকের স্লট বুকিং আর শ্রমিকদের পাথর খালাসের খরচ নিয়ে জটিলতায় এই পরিস্থিতির সৃষ্টি। এদিকে পাথর আমদানি বন্ধ থাকায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা, আর কাজ হারিয়ে অসহায় দিন কাটাচ্ছেন ৫ শতাধিক শ্রমিক। বন্দরে কমেছে রাজস্ব আয়ও, তবে শিগগিরই সংকট কাটবে আশা বন্দর কর্তৃপক্ষের। পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে ভারত ও ভুটান থেকে পাথর আমদানি বন্ধ থাকায় স্থবির হয়ে পড়েছে। চিরচেনা বন্দরটিতে নেই কর্মচাঞ্চল্য, অলস সময় কাটাচ্ছে শ্রমিক সহ ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা বলছেন, ভুটান থেকে ট্রাকগুলোকে স্লট বুকিংয়ের আওতায় আনতে ভারতের ফুলবাড়ি বন্দরে চালকদের আন্দোলন চলছে। এর কারণে গত ২রা জানুয়ারি থেকে পাথর রপ্তানি বন্ধ রেখেছে ভুটান। অন্যদিকে ভারতের স্থলবন্দরে শ্রমিকদের পাথর খালাস খরচ ও ট্রাক ভাড়া সংক্রান্ত জটিলতায় ১৮ই নভেম্বর থেকে পাথর আমদানি বন্ধ রয়েছে। আমাদের পোর্টটা আসলে মূলত ভুটানের পাথর ভালো এবং কোয়ালিটি সম্পন্ন হওয়াতেই পোর্টটা কিন্তু ভালো চলতেছে, কিন্তু ইন্ডিয়ার পাথরটা আসলে ভালো না, এটার কালারও ভালো না, মানও ভালো না। ভারত এবং ভুটানের পাথর আমদানি না হওয়ার কারণে বাংলাদেশ স্থলবন্দরে একবারে জনমানব শূন্য হয়ে গেছে। এদিকে দুই দেশ থেকে পাথর আমদানি বন্ধ থাকায় কমেছে রাজস্ব, পাশাপাশি আয় রোজগার কমে যাওয়ায় পরিবার নিয়ে বিপাকে পড়েছেন বন্দর সংশ্লিষ্ট ৫ শতাধিক শ্রমিক। আমরা অনেক পার্শ্ব শ্রমিক এখন অসহায় অবস্থা পড়ে আছি। ওপাশ থেকে মাল আসতেছে না, মানে অনেক শ্রমিক আছে আর কি, মানে বেকারে পড়ে আছে। গাড়ি যেন বেশি করে ঢুকে আমরা শ্রমিকরা বাঁচতে পারি এবং আমরা এখানে খুব কষ্টে আছি। তবে দ্রুতই বন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে বলছে বন্দর কর্তৃপক্ষ। ভারত এবং ভুটান উভয়ের যে দ্বন্দ্ব, সমস্যাটা সমাধান হলে আমরা আশা করছি যদি ভুটান এবং ভারত থেকে স্বাভাবিকভাবে পাথর আসতে পারে, তাহলে খুব শীঘ্রই আমাদের বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে। বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে যেসব পণ্য আমদানি হয় তার ৯৫%ই পাথর। স্বাভাবিক সময়ে ভারত ও ভুটান থেকে প্রতিদিন অন্তত ৩৫০টি ট্রাকে পাথর আমদানি হয়। এছাড়া ভারত ও নেপাল থেকে স্বল্প পরিসরে চা প্রক্রিয়াকরণের যন্ত্রাংশ, চিটাগুড়, আদা ও পেঁয়াজ আমদানি হচ্ছে। আর বাংলাদেশ থেকে কাঁচা পাট, গ্লাস, ওষুধ, ব্যাটারি, খাদ্যপণ্য, টিস্যু পেপার সহ বিভিন্ন পণ্য ভারত ও নেপালে রপ্তানি করা হয়। ডিবিসি নিউজ ডেস্ক। কিশোরগঞ্জের ভৈরবের হাঁসখাওলা এলাকায় এলাকাবাসীর বাধায় পণ্ড হয়ে গেছে প্রভাবশালী মহলের খাল খনন। তাদের দাবি, এখানে কোনো খাস সম্পত্তি নেই। খাল খননের নামে ব্যক্তি মালিকানাধীন জমি ছিনিয়ে নিতেই ওই মহলের এমন অপচেষ্টা। ভেকু দিয়ে মাটি কাটতে এলে প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছে এলাকাবাসী। ঘটনাস্থল পরিদর্শন করে মাটি কাটার উপর নিষেধাজ্ঞা দেয় উপজেলা প্রশাসন। কিশোরগঞ্জের ভৈরবের কালিকা প্রসাদের হাঁসখাওলা এলাকা, যেখানে নিজেদের ভিটেমাটির প্রয়োজনে মাটি কাটতে গিয়ে অনেকটা খালের মতো না হলেও বিক্ষিপ্তভাবে পানি প্রবাহ তৈরি হয়। ওই পানি প্রবাহ নজরে আসায় এবার সেখানে খাল খননের চেষ্টার অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। তারই অংশ হিসেবে দুটি ভেকু মেশিনও এনে রাখে তারা। স্থানীয়রা বলছেন, এখানে সরকারি খাস জমি না থাকলেও খাল খননের নামে চলছে ব্যক্তি মালিকানাধীন জমি দখল নেয়ার পায়তারা। বিএনপির নাম ভাঙিয়ে ওই মহলটি খননের সম্ভাব্য স্থানগুলোতে লাল নীল নিশানা টানিয়ে দেয়, তবে এলাকাবাসী সেগুলো সরিয়ে ফেলে। আমরা বাধা দিছি, দেখুক এন হার জমি থাকে নিব, না নিলে আমরা জমি দিব না কাটতে। সবার কাগজপাতি আছে এবং আমরা সবাই দেখাইছি কাগজপাতি, এখানে কোনো হার জায়গা নাই এবং আমরা এই হাল খনন চাই না। আমরা হুমকি দেয়, আর্মি আইব, পুলিশ আইব, মারবো, মাইরা নিব গা বলে। তারা এই বিএনপির নেতা ফেতা বলে হেরা জায়গা জায়গাতে নাই। খাল খনন করা হলে হুমকির মুখে পড়বে ফসলি জমি ও স্বাভাবিক ফলন। ক্ষতিগ্রস্ত হতে পারে সরকারি প্রাথমিক বিদ্যালয়। ২০০ শতাধিক উপরে
এখানে কৃষকের জমি আছে, পানির দরকার নাই, পানি আমরা টিউবওয়েল থেকে পাই, আমাদের ধানের দরকার, আমরা হাল খনন করলে আর আমরা এবার আগে জমি করে করতে পারবো না। তবে সরকারিভাবে খাল খননের উদ্যোগ নিলে তাদের ভর্তুকি দেওয়ারও দাবি তোলেন কেউ কেউ। জমির ন্যায্য মূল্য দাম দেয়া নিত না, আমরা কি জমি টাকা দিয়ে কিনছি, আমরা কি এমনি দিলাম? এমন ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করে ভেকু দিয়ে মাটি কাটার উপর নিষেধাজ্ঞা দেয় উপজেলা প্রশাসন। এনজিটির মাধ্যমে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে, যেটি খাল খনন প্রকল্প বা এলাকার লোকজনের কি চাহিদা বা কি প্রয়োজন সেটা জেনে এসেছে। আমাদের যে রেকর্ড আছে বা ম্যাপ আছে সেটা দেখেছে, আমরা এই বিষয়গুলো বিবেচনা নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানাতে পারব। খাল খননের নামে কেউ জমি দখলে এলে প্রতিহতের ঘোষণা দিয়েছে এলাকাবাসী। ডিবিসি নিউজ ডেস্ক। নেদারল্যান্ডস, জার্মানি, কানাডা, আমেরিকার মতো শীতপ্রধান দেশে চাষ হয় লিলিয়াম ফুলের। এখন দেশেই বাগেরহাট জেলায় চাষ হচ্ছে এই বিদেশি ফুল। অল্প সময়ে চাষ করা যায় বলে আগ্রহী এলাকার চাষিরা। সরকারি সহায়তা পেলে এই ফুল চাষ করে বাণিজ্যিক লাভবান হওয়া সম্ভব বলছেন সংশ্লিষ্টরা। বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান লালতীরের সহযোগিতায় নেদারল্যান্ডস থেকে আনা 200টি কন্দ এনে চাষ শুরু করেন বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গারফা গ্রামের তরুণ প্রকৌশলী ফয়সাল আহমেদ। পরীক্ষামূলকভাবে 1% জমিতে কন্দগুলো রোপণ করেন। ফুল আসতে সাধারণত 2 মাস সময় লাগলেও মাত্র 34 দিনেই ফুল এসেছে বেশিরভাগ গাছে। লিলিয়াম ফুল সাধারণত সাদা, হলুদ, কমলা, গোলাপি, লাল ও বেগুনি রঙের হয়। এ জাতের ফুলে 6টি পাপড়ি থাকে, যেগুলো বেশ ছড়িয়ে থাকে। এই ফুলের রয়েছে বেশ কিছু ঔষধি গুণ। ফয়সালের নার্সারি দেখে এই ফুল চাষে আগ্রহী হয়ে ওঠে স্থানীয় কৃষকরা। পড়াশোনার ফাঁকে ফাঁকে আমি যখনই সময় পাই তখনই এখানে আসি এবং এখানে যে বিভিন্ন ধরনের চারা উৎপাদন করে সেগুলো আমি দেখি এবং হাতে কলমে শিখি। এখানে এসে দেখি একটা বিদেশি ফুলটা দেখে আমার খুব ভালো লাগছে। বাগেরহাটে এই প্রথম দেখলাম। আমাদের বাংলাদেশে যেভাবে সুন্দর একটা ফুল তৈরি হবে, আসলে খুব ভালো লাগছে আমাকে। কৃষিতে ভিন্নতা আনা ও নতুন উদ্যোক্তা তৈরির জন্যই এই ফুল চাষ। ভবিষ্যতে যা লাভজনক হবে আশা এই উদ্যোক্তার। এইখানে আসলে অবিশ্বাস্য একটা ফলন আমরা দেখেছি যে মাত্র 33 দিনে। হ্যাঁ, ভবিষ্যতে অবশ্যই এটা বাণিজ্যিকভাবে করার একটা স্কোপ আছে, যেহেতু অল্প দিনে এই ফুলগুলো হয়ে যায়। জলবায়ু ঝুঁকিপূর্ণ জেলাটিতে লিলিয়াম ফুলের চাষ কৃষির জন্য সম্ভাবনাময় বলছে কৃষি বিভাগ। আমাদের এই এলাকায় যদি এরকম উদ্যোক্তা সৃষ্টি করা যায় তাহলে কিন্তু এই ফুল চাষের একটা ব্যাপক সম্ভাবনা রয়েছে। এটা যদি সরকারি পৃষ্ঠপোষকতা থাকে তাহলে আমাদের নতুন উদ্যোক্তা সৃষ্টি হবে এবং এই কন্দ সাপ্লাই পাওয়া গেলে দক্ষিণাঞ্চলে ফুল চাষের একটা ভালো সম্ভাবনা দেখা যায়। লিলিয়াম শীতপ্রধান দেশের ফুল হওয়ায় চাষ পদ্ধতি বেশ জটিল, তবে সরকারি সহযোগিতা পেলে এই ফুলের চাষ বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।